পাপী, তুই আমার প্রাণ চুরি করেছিস। তোর তো সাহস কম নয়। তোর রূপের অহংকার আমি আজ চূর্ণ করব। সে কৌতূহলী হয়ে নিচ থেকে একটি পাপড়ি আলতো করে তুলে নিল। পাপড়িটি তোলার সঙ্গে সঙ্গে এক জাদুকরি আলোয় রাধার শরীর ঝলমল করে উঠল। কৃষ্ণনগর গ্রামে বাস করতেন কৃষক নারায়ণ। মানুষের জমিতে চাষ করে কোনো মতে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করতেন তিনি। নারায়ণের দুই মেয়ে, বড় মেয়ে রাধা ও ছোট মেয়ে মীরা। স্ত্রী হারানোর পর বহু কষ্টে একা হাতে তিনি তাদের মানুষ করেছিলেন। রাধা ছিল তার নামের মতোই রূপবতী। একরাশ কালো চুল, বিনুনি করা চুলে গোজা চম্পা ফুল, রূপে ও গুণে তার জুড়ি মেলা ভার। অন্যদিকে মীরা ছিল অলস প্রকৃতির। বাড়ির কোনো কাজই সে করত না। নিজের দিদির রূপে সে এতটাই হিংসা করত যে রাধাকে দু চোখে সহ্য করতে পারত না। একদিন দুপুরে কাজ সেরে ঘরে ফিরলেন নারায়ণ। ক্ষুধার্ত অবস্থায় তিনি মেয়েদের ডাকলেন, রাধা, মীরা, ও রাধা। বাবার ডাকে রাধা তৎক্ষণাৎ খাবারের থালা সাজিয়ে বাইরে বেরিয়ে আসে। বাবা, হাত মুখ ধুয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। সবই ঠিক আছে মা, কিন্তু মীরা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, মীরা এখনো ঘুমোচ্ছে। ওর বোধ হয় শরীরটা ভালো নেই। হায় রে কপাল, এক মেয়ে আমার খেটে মরছে, আর এক মেয়ে শুয়ে বসে দিন কাটাচ্ছে। এই মীরা, কি রে, ঘুম হয়নি তোর হতভাগা? বেলা কটা বাজে, তোর কি কোনো খেয়াল আছে? বাবার চিৎকারে মীরা বিরক্তি হয়ে বাইরে বেরিয়ে এলো। বাবা, তুমি এত চিৎকার কেন করছো? আমি সবে একটু চোখ বুজেছিলাম। তোমরা কি আমার শান্তি দেখতে পাও না? কি কি বললি তুই? চোখ বুজেছিলি? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর তোর চোখ এখনো ঘুম? তোর দিদি ভোর থেকে সমস্ত কাজ একাই সারছে, এখন রান্নাঘরও গুছিয়ে দিচ্ছে, আর তুই আরাম করে ঘুমোচ্ছিস। ঘুম পেলে কি করব? আর দিদি তো কাজ করার জন্যই আছে। আমার তো এত ধকল সয় না। ধকল সয় না মানেটা কি? তোর দিদি তোর চেয়ে বয়সে বড় নয়। সে যদি পারে, তুই পারিস না কেন? তুমি শুধু দিদিকেই ভালোবাসো। আমি যা করি তাতেই তোমার দোষ খুঁজে পাও। বাবা, ওকে বকছো কেন? মীরা তো ছোট, আমার কোনো কষ্ট হয় না। ওকে তুমি বকাবকি করো না। তুই মা এত লক্ষ্মী না হলে এ বাড়ির যে কি হতো কে জানে। তুই শুধু সংসারের লক্ষ্মী নস, তুই আমার হৃদয়ের আনন্দ। তোর জন্যই এত কষ্টেও আনন্দ লাগে। তাই তো, তোমার কাছে শুধু দিদি ভালো, দিদি লক্ষ্মী। আমার সব কিছুর ওপর ওর দখল। রূপও নিয়েছে, আবার বাবার ভালোবাসাটাও কেড়ে নিল। এরপর 2 সপ্তাহ কেটে গেল।
মীরার জন্মদিন এলো। রাধা তার বোনের জন্য খুব যত্ন করে অনেক পদ রান্না করলো। মীরা, বোন, দেখ তোর জন্মদিনের জন্য কত কিছু রান্না করেছি। চল নদীর ঘাটে গিয়ে এঁঠো বাসনগুলো মেজে আনি, তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। ছি দিদি, বাসন মাজতে যেতে হবে? আমার গায়ে নোংরা হবে, আমি ওসব করতে পারবো না, তুই যা। মীরা, এ কেমন কথা বলছিস? তোর দিদি ভোরবেলা থেকে তোর জন্য জন্মদিনের এত সব রান্না করলো, আর তুই একটা বাসনও মাজতে পারবি না? আমি বাসন মাজতে পারবো না। তুমি তো দিদিকে লক্ষ্মী বলো, ওকেই বলো না সব বাসন মাজতে। আমার নোংরা কাজ একদম ভালো লাগে না। থাক বাবা, আজ ওর জন্মদিন, ওকে কিছু বলো না। তুমি বরং ওকে একটু মিষ্টি খেতে দাও। নাটক করিস না তো দিদি, আমি জানি তুই ইচ্ছে করে আমার সামনে ভালো সাজিস। তুই দেখতে সুন্দর বলে সবাই তোকে ভালোবাসে, আর আমার জন্য কারো কোনো মায়া নেই। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর এই রূপ আর এই ভালো সাজা দুটোই আমার অসহ্য লাগে। মীরার এই নিষ্ঠুর কথায় রাধার হৃদয় ভেঙে গেল। সে আর সেখানে দাঁড়াতে পারল না। রাধা একাই সেখান থেকে বেরিয়ে গেল। কেন ভগবান আমায় এত সুন্দর বানালে? বোন ভাবে আমি নাকি খুব খুশি হই। তুমি তো সবই জানো সৃষ্টিকর্তা, আমি মীরাকে কতটা ভালোবাসি, তবুও সে আমায় বোঝে না। কেন সে আমার ওপর এত রেগে থাকে আমি কিছুই বুঝতে পারি না। কাঁদতে কাঁদতে রাধা গভীর বনের দিকে হাঁটতে শুরু করলো। সে বুঝতেও পারল না কখন সে বনের গভীরে প্রবেশ করেছে। হঠাৎ তার চোখ পড়ল একটি আশ্চর্য চম্পা ফুলের গাছের দিকে। ফুলটি এত উজ্জ্বল করছিল যে বন আলোকিত হয়ে উঠছিল। এ কেমন ফুল? এত বড় চম্পা ফুল তো আমি কখনো দেখিনি। এর গন্ধ যেন স্বর্গীয়। রাধা এগিয়ে গিয়ে অবাক চোখে ফুলটির দিকে তাকিয়ে রইল। সে কৌতূহলী হয়ে নিচ থেকে একটি পাপড়ি আলতো করে তুলে নিল। পাপড়িটি তোলার সঙ্গে সঙ্গে এক জাদুকরী আলোয় রাধার শরীর ঝলমল করে উঠল। নিমেষের মধ্যে তার পরনে এলো রাজকুমারীর পোশাক, আর তার সারা গায়ে ভরে গেল ঝলমলে গয়নায়। এ কি হলো? আমার গায়ে এত সুন্দর পোশাক আর গা ভর্তি এত গয়না। এই ফুল নিশ্চয়ই কোনো আশ্চর্য জাদুকরী। এসব আমার বোনকেও বলতে হবে। রাধা আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে রওনা দিল। সে যখন বন থেকে বেরিয়ে আসছিল, ঠিক সেই সময় সেই বনে শিকার করতে এসেছিল রাজকুমার রূপকুমার। রূপকুমার সেই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ রাজকুমারী বেশে অপরূপ সুন্দরী রাধাকে দেখে তিনি থমকে গেলেন। এক দেখাতেই তিনি রাধার প্রেমে পড়ে গেলেন। এ বনের মধ্যে
এমন অপরূপ সুন্দরী, ইনি কে? এর সাথে একবার তো কথা বলতেই হবে। রাজকুমার যখনই রাধার পিছু নেবে তখনই সে সামনের দিকে তাকিয়ে দেখল সেইখানে আর সেই মেয়েটি নেই। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু তাকে আর কোথাও পেলেন না। আরে, মেয়েটি কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। এক পলকের জন্য এসে আবার কোথায় হারিয়ে গেল? কিন্তু আমি শপথ করলাম, এই মেয়েটিকে আমি খুঁজে বের করবই। এদিকে রাধা খুশি মনে বাড়ি ফিরল। রাধার সাজ দেখে মীরা স্তম্ভিত হয়ে গেল। দিদি, তোর এ কি বেশ! এত সুন্দর পোশাক আর গায়ে এত গয়না, কোথা থেকে পেলি এসব? নদীর পাড়ে বাসন মাজতে না গিয়ে আমি বনের গভীরে চলে গিয়েছিলাম। সেখানে এক আশ্চর্য চম্পা ফুলের গাছ দেখলাম। আমি শুধু একটা পাপড়ি তুলে নিতেই অমনি আমার এমন সাজ হলো। চম্পা ফুল শুধু একটা পাপড়িতে যদি এত হয়, তবে পুরো ফুলটা পেলে তো আমি দিদির থেকেও 1000 গুণ সুন্দর হয়ে যাব। বাবার ভালোবাসা, রূপ, সম্পত্তি সব আমার হবে। এসব শুনে মীরার মনে লোভের আগুন দ্বিগুণ বেড়ে গেল। সে দিদির এই রূপ আর গয়না দেখে হিংসায় ছটপট করতে লাগলো। পরদিন সকালে মীরা কাউকে কিছু না বলে চুপি চুপি সেই গভীর বনের দিকে চলল। অনেক খোঁজাখুঁজির পর সে সেই চম্পা ফুলের গাছটি দেখতে পেল। ওই তো, ওই সেই জাদুকরি ফুল। দিদি শুধু একটা পাপড়ি তুলেছিল। আমি সব নেব। আমি হব পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর ধনী মেয়ে। রাধা মীরাকে সাবধান করেছিল, কিন্তু লোভের বশে মীরা কোনো কিছু না ভেবে একেবারে গাছের গোড়া ধরে পুরো গাছটি শিকড় সমেত উপড়ে ছিঁড়ে নিল। সেই চম্পা ফুলটি আসলে ছিল ভয়ঙ্কর রাক্ষসী চামেলির অন্তঃপ্রাণ। রাক্ষসীর সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা লুকিয়ে ছিল ওই চম্পা ফুলের মধ্যে। মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাক্ষসী চামেলি সেখানে উপস্থিত হলো। আমার ফুল, আমার প্রাণ, একে নিল আমার চম্পা ফুল। কে সেই পাপী যে আমার জীবনের উৎসকে চুরি করলো? চামেলি চম্পা ফুল না পাওয়ায় ক্রোধে বন কাঁপিয়ে তুলতে লাগলো। যে আমার প্রাণ চুরি করেছে, আমি তাকে ধ্বংস করে দেব। সমস্ত জগৎ তছনছ করে দেব। ওই চোরকে আমি খুঁজে বের করবই। চামেলি মন্ত্র বলে চারিদিকে সন্ধান করতে লাগলো। খুব দ্রুত সে জানতে পারল নারায়ণ কৃষকের বাড়িতেই তার ফুলটি রাখা আছে। তাই দেরি না করে চামেলি দ্রুত রওনা দিল নারায়ণের বাড়ির দিকে। ওরে পাপী,
পাখির দল, বেরিয়ে আয়। আমার চম্পা ফুলকে তুলে নিয়েছিস কোন সাহসে? তোর আজ চরম অবস্থা হবে। আমি তোদের এই গ্রাম ধ্বংস করে দেব। চামেলির আওয়াজ শুনে মীরা ভীষণ ভয় পেয়ে গেল। সে ঘরের মধ্যেই লুকিয়ে থাকলো, ঘর থেকে বেরোনোর সাহস পেল না। সর্বনাশ! এ তো রাক্ষসী, মনে হচ্ছে এই ফুলটি তারই। আমি তো কিছুই জানতাম না। এবার আমাকে কে বাঁচাবে? ঠিক সেই সময় রাধা বাড়ির কাছে এসে পৌঁছলো। মীরার মাথায় একটি শয়তানি বুদ্ধি খেলে গেল। সঙ্গে সঙ্গে মীরাও ঘর থেকে বেরিয়ে এলো আর রাধাকে চামেলির কাছে দোষী সাব্যস্ত করতে লাগলো। চামেলি, আমি জানি তোমার ফুল কে চুরি করেছে। ওই যে আমার দিদি, ওই তোমার ফুল চুরি করেছে। আমি তোমাকে সেই ফুলটি দিয়ে দেব। আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু দিদি আমার কথা শোনেনি। ওই দিদি সব করেছে। মীরা, তুই এসব কি বলছিস? আমি কখন ফুলটি চুরি করলাম? তুই পাপী, তুই আমার প্রাণ চুরি করেছিস। তোর তো সাহস কম নয়। তোর রূপের অহংকার আমি আজ চূর্ণ করব। চামেলি আর দেরি করলো না, সে তার জাদু মন্ত্র প্রয়োগ করলো। মুহূর্তের মধ্যে রাধা একটি উজ্জ্বল চম্পা ফুলের কুড়ির মধ্যে বন্দী হয়ে গেল। চামেলি সেই কুড়িটি হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসল। এইবার তুই থাকবি আমার কাছে, আমার প্রাণের ভেতরে। কেউ তোকে মুক্ত করতে পারবে না। চামেলি সেই ফুলের কুড়িটি নিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল। মীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার বাবার ভালোবাসা শুধু আমার হবে। আর ওর রূপ কেউ আর কখনো দেখতে পাবে না। এদিকে সেই চম্পা ফুলের কুড়ির ভেতর বন্দি রাধা কেঁদেই চলেছে। মীরা, তুই আমার সঙ্গে এত বড় সর্বনাশ কেন করলি? আমি তো তোকে কোনো দিনও কষ্ট দিইনি। তুই এত হিংসুটে কেন? কেউ আমায় বাঁচাও, হে সৃষ্টিকর্তা, তুমি কিছু করো। আমার বাবা কেমন আছে তাও তো জানি না। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। রাধাকে খুঁজে না পেয়ে কৃষক নারায়ণ শয্যাশায়ী হয়ে পড়লেন। মীরা সব জানা সত্ত্বেও বাবাকে কিছুই বলল না। সে নিজের মনে রাজার হালে থাকতে লাগলো। একদিন রাজকুমার রূপকুমার সেই গভীর বনে আবার পশু শিকারে এসেছিলেন। বনে ঘুরতে ঘুরতে তিনি এক আশ্চর্য ফুলের কুঁড়ি দেখতে পেলেন আর শুনতে পেলেন সেই কুঁড়ি থেকে আসা করুণ কান্নার আওয়াজ। এ আবার কিসের আওয়াজ? কোনো মেয়ে কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু এ তো একটা শুধু ফুল। এর মধ্যে থেকে আওয়াজ কিভাবে আসবে?
রাজকুমার এগিয়ে গিয়ে সেই চম্পা ফুলের কুড়িটিকে প্রশ্ন করলেন। হে সুন্দর ফুল, কে তুমি আর এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হে রাজকুমার, আমি এক ভাগ্যহীনা। এক রাক্ষসী আমায় বন্দি করে রেখেছে। এরপর রাধা রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বলল। তার হিংসুটে বোনের কথা, চম্পা ফুলটির কথা এবং চামেলি রাক্ষসীর কথা। রাজকুমার বুঝতে পারলেন এই সেই মেয়েটি যাকে তিনি প্রথম দেখায় ভালোবেসেছিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে করেই হোক রাধাকে মুক্ত করবেন। তুমি ভয় পেও না, আমি তোমাকে মুক্ত করবই। তুমি শুধু বলো, রাক্ষসী চামেলি কোথায় আছে? আমি তো এসব জানি না রাক্ষসী চামেলি কোথায় থাকে, কিন্তু এখন সময় চলে এসেছে। রাক্ষসী এখনই এখানে উপস্থিত হবে। তুমি এখান থেকে চলে যাও। এ কথা বলতে না বলতেই রাক্ষসী চামেলি সেখানে উপস্থিত হলো। সাহস তো কম নয়। তুই কে রে? আমার প্রাণের কুড়ির কাছে আসার সাহস দেখাস? আমি এই রাজ্যের রাজকুমার রূপকুমার। আমি জানি তুমি এই নিরীহ মেয়েটিকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছ। ওকে ছেড়ে দাও বলছি, না হলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। ছাড়ব আমার জীবনের উৎস। তুই নিতান্তই বোকা রাজকুমার। আমার শক্তি এই ফুলের মধ্যে। আমি চাইলে তোকে এক ফুয়ে উড়িয়ে দিতে পারি। উড়িয়ে দেবে? তুমি এত শক্তিশালী? আমি বিশ্বাস করি না। এত শক্তিশালী হলে তুমি এই ফুলটিকে এত সাবধানে লুকিয়ে রাখতে না। কিন্তু বাইরে থেকে তো তোমার শক্তি কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হয় তোমার আসল শক্তি অন্য কোথাও লুকিয়ে আছে। এই ফুলটা হয়তো শুধু একটা ছলনা। তুচ্ছ বালক, তুই আমাকে অবিশ্বাস করছিস? দেখ তবে, আমার শক্তি এই ফুলই সব আমার। চামেলি ক্রোধে অন্ধ হয়ে প্রমাণ করতে চাইল ফুলটি তার প্রাণ। সে ফুলটি রাজকুমারের দিকে ছুঁড়ে দিল, দেখানোর জন্য যে ফুল ছাড়া সে দুর্বল নয়। সুযোগ বুঝে রাজকুমার রূপকুমার সেই ফুলটি লুফে নিলেন এবং তৎক্ষণাৎ তা মাটির ওপর আছড়ে ফেললেন। ফুলটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই কুড়িটি ভেঙে গেল এবং রাধা মুক্ত হলো। ঠিক তখনই চামেলি এক বিকট চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাজকুমার, আপনি আমার জীবন বাঁচালেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি সেই মেয়েটি যাকে আমি বনের মধ্যে প্রথম দেখেছিলাম। আমার মনের ইচ্ছে আজ পূরণ হলো। এরপর রূপকুমার রাধাকে নিয়ে দ্রুত নারায়ণের বাড়ির দিকে রওনা হলো। এদিকে বিছানায় শুয়ে নারায়ণ শুধু রাধার নাম জপ করছেন। মীরা তার বাবার এই দুর্দশা দেখেও উদাসীন। রাধা, রাধা, তুই কোথায় গেলি? তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। ঠিক সেই সময় রাজকুমার রূপকুমারের সঙ্গে রাধা তার ঘরে প্রবেশ করলো।
এ কি রাধা, তুই তুই কোথা থেকে এলি? নিজের প্রিয় মেয়েকে ফিরে পেয়ে নারায়ণ যেন নতুন জীবন পেলেন। তিনি সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লেন। এরপর রূপকুমার নারায়ণকে সব ঘটনা খুলে বলল। এসব শুনে নারায়ণের মাথা রাগে ফেটে পড়ল। মীরা, তুই জানতিস তোর দিদি কোথায়? তুই কেন এত বড় পাপ কাজ করলি? তোর হিংসা আর লোভের জন্য আমার মেয়ের জীবন বিপন্ন হয়েছিল। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি লোভের ফল এত খারাপ হয়। দিদি, আমাকে মাফ করে দে। আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বোন, কাঁদিস না। আমি জানি তুই তোর ভুল বুঝতে পেরেছিস। রাজকুমার, আপনি শুধু আমার মেয়েকে বাঁচাননি, আমার জীবনও বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরঋণী। কৃষক মশাই, আপনার কন্যা রাধা শুধু রূপে সুন্দরী নয়, হৃদয়েও সে পবিত্র। প্রথম দেখাতেই আমার তাকে ভালো লাগে। আমি রাধাকে বিবাহ করে আমার রাজ্যের রাজকুমারী করতে চাই। এ কথা শুনে নারায়ণ সানন্দে রাজি হলেন। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে রাজকুমার রূপকুমারের সঙ্গে রাধার বিবাহ সম্পন্ন হলো। রূপকুমার রাধা, নারায়ণ এবং মীরাকে নিজের রাজ্যে নিয়ে গেলেন। মীরা সেখানে নতুন করে জীবন শুরু করলো এবং তার দিদির প্রতি ভালোবাসা ফিরে এলো। লোভ ও হিংসা ত্যাগ করে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। এই গল্পের নৈতিকতা হলো হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, আর সরলতা ও ভালোবাসাই জীবনের আসল সুখ এনে দেয়। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা দেখলে, তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।